এডুকেশনাল অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমি উচ্চ মাধ্যমিক 2022 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশন তোমাদের সাথে শেয়ার করব। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে উচ্চ মাধ্যমিকের সাজেশন সংক্রান্ত আপডেটগুলি তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তোমাদের বাংলা বিষয়ে এবছর দুটি গল্প দিয়েছে, ভারতবর্ষ আর ভাত। এই দুটি গল্প থেকে আজ আমি যে প্রশ্নগুলি বলবো সেই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে করে রাখবে। আশা করছি এখান থেকে তোমরা সব প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রথমে আসছি আমরা ভারতবর্ষ গল্পে। ভারতবর্ষ গল্পে মূলত যে বিষয়টা তোমরা প্রথমে পড়ে রাখবে, বুড়ির মৃতদেহের অধিকারকে কেন্দ্র করে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধো অবস্থা। এই জায়গা থেকে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। এবার এখান থেকে এই লাইনগুলো কী কী আসতে পারে সেগুলো তোমরা দেখে নাও। বচসা বেড়ে গেল, কাদের মধ্যে কী নিয়ে বচসা বাড়ে? বচসার পরিণামে পাঠ্য গল্প অবলম্বনে বুঝিয়ে দাও। তারপরে দেখো, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। উত্তেজনা কেন ছড়ালো, তার পরিণতি কী হলো? তারপর চ্যাংদোলাটা তখন পিচের ওপর। চ্যাংদোলাতে কী ছিল, কেন তা পিচের ওপর? এরপর কি হলো? হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্য কোনটি, কেন তা অদ্ভুত, এটা আবার ঘুরিয়ে আসতে পারে। তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তারপর বলতে কখন, অদ্ভুত দৃশ্যটি কি, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা একথা বলেছে? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে, সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? উক্তিটি কার, কোন প্রসঙ্গে এ উক্তি? উদ্ধৃতাংশটিতে বক্তা এবং উদ্দিষ্ট ব্যক্তির মানসিকতার প্রকাশ ঘটেছে, তা নিজের ভাষায় লেখো। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? প্রশ্ন এত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, উত্তর হবে সেই একই, ঘুরে ফিরে সেই উত্তরটাই। সেই বুড়ির লাশকে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল সেটা। আর দ্বিতীয় পর্বে লিখতে হবে তার ফলটা কি হয়েছিল। বুড়ির মৃতদেহ চেতনা ফিরল এবং বুড়ি ফ্যাক ফ্যাক করে হেসে উঠল। তার কাছে জানতে চাওয়া হলো, বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? বুড়ি বলল, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, পালা পালা। এই বলে বুড়ি শেষ রোদের আলোয় আবছা হয়ে গেল। এই অংশ থেকে একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা এবছরে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে প্রবলতর। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে রাখো। আশা করছি এই লাইনগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। সেই সঙ্গে এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। সেই সময় এলো এক বুড়ি, বুড়ির চেহারা বর্ণনা দাও, বুড়ির স্বরূপ বিশ্লেষণ করো। তারপর ভারতবর্ষ ছোট গল্পের বাজারটি কোথায় অবস্থিত ছিল, এই বাজারটির বর্ণনা দাও। আরেকটি তোমরা করে রাখবে, এটিও এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে রাখো। আশা করছি এখান থেকে তোমাদের 100% কমন চলে আসবে। এরপর আসছি আমরা ভাত গল্পে। ভাত গল্পে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য, সেগুলি হলো, ভাত গল্পে আসল বাধা বলতে কি বোঝানো হয়েছে? সেই বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে বলতে কি বোঝানো হয়েছে? 2 নম্বর, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করছিল, তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। 3 নম্বর, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উদ্ভব পাগল হয়েছিল। দুর্যোগের বর্ণনা দাও, দুর্যোগ উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল। তারপরে বাদার ভাত খেলে তবে তো যে আসল বাদাটির খোঁজ পেয়ে যাবে সে একদিন। বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তি এরকম মনে হওয়ার কারণ কি? এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায়?
তারপর আসল বাধাটার খোঁজ করা হয় না উৎসবের অনুষ্ঠান কিভাবে অসমাপ্ত থেকে যায় তা গল্প অনুসরণে লেখো। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে দেখে রাখবে। তার সঙ্গে এই লাইনগুলো তোমরা একটু পড়ে রাখবে। উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো, সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা, কপালটা মন্দ তার। আরও এক্সট্রাভাবে তোমরা উৎসব বাসিনী বড় পিসিমা চরিত্রটা একটু তোমরা দেখে রাখবে। গল্প থেকে প্রশ্ন একটা করে দেবে। একটা গল্প যদি তোমরা ভালো করে পড়ে রাখো তাহলে আরেকটা গল্প তোমরা নাও পড়তে পারো। ভাত গল্প থেকে অনেক রকমভাবে প্রশ্ন আসতে পারে, কিন্তু ভারতবর্ষ থেকে অল্প কয়েকটা প্রশ্ন তোমাদের করলেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাই আমার ব্যক্তিগত মতামত যে তোমরা ভারতবর্ষ গল্পটি ভালোভাবে পড়ে রাখো। দুটি যে গল্প এবছর আছে সেই গল্পের এই সাজেশনগুলো তোমরা ভালোভাবে পড়ে রাখো। এর সঙ্গে তোমাদের স্কুলের স্যারেরা এবং টিউশনের স্যারেরা যে প্রশ্নগুলি দিয়েছে সেগুলি তোমরা দেখে রাখবে। আমি যে প্রশ্নগুলো আজ তোমাদের দিলাম এই প্রশ্নগুলো করলেই আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। এরপর আসছে তোমাদের কবিতা। প্রথম যে কবিতাটা তোমাদের আছে সেটা হলো রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতা থেকে এবছর বড় প্রশ্ন আসা কার্যত সময়ের অপেক্ষা। তাই তোমরা রূপনারায়ণের কুলে এই কবিতাটা খুব ভালোভাবে করে রাখো। এখান থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলি হলো, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, বক্তা কখন কিভাবে এই সত্যে উপনীত হয়েছে। আবার এটি ঘুরিয়ে আসতে পারে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জেগে ওঠার পর কবির কি উপলব্ধি হয়েছিল তা বর্ণনা করো। 2 নম্বর, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, সে কেন বঞ্চনা করে না। অথবা এটা ঘুরিয়ে আসতে পারে, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সত্যকে কেন কঠিন বলা হয়েছে, কবির তাকে ভালোবাসার কারণ কি। আবার এটা এভাবে ঘুরে আসতে পারে, সত্য যে কঠিন, সে কখনো করে না বঞ্চনা, কবি কিভাবে এই উপলব্ধিতে উপনীত হলেন তা রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে লেখো। 3 নম্বর, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, বক্তাকে মৃত্যুতে সকল দেনা বলতে এখানে কি বোঝানো হয়েছে, কবি সে দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন, তার এই মনোভাবটি কোন বিশেষ মূল্যবোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 4 নম্বর, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, উক্তিটির তাৎপর্য লেখো। আর 5 নম্বর, আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা কেন বলেছেন। আমি প্রথমে যে 2টি প্রশ্ন বললাম এই 2টি প্রশ্ন তোমরা ভালো করে পড়ে রাখো, যে জানিলাম এ জগৎ স্বপ্ন নয় আর সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম। এই 2টি প্রশ্ন থেকে এবছর একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর আসছে যে কবিতাটি সেটা হলো মহুয়ার দেশ। মহুয়ার দেশ থেকে এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তবু তোমরা এই প্রশ্নগুলি একটু দেখে রাখবে। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, এই অংশে তাদের বলতে কাদের বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেওয়ার কারণ কি। 2 নম্বর, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, কবি মহুয়ার দেশের কীরূপ বর্ণনা দিয়েছেন। তারপর অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এখানে কোন মানুষদের কথা বলা হয়েছে, তারা অবসন্ন কেন, ধুলোর কলঙ্ক বলতে এখানে কবি কি বুঝিয়েছেন। তারপর যে কবিতাটা আসছে আমি দেখি, এই আমি দেখি কবিতাটার বিষয়বস্তুটা তোমরা ভালো করে পড়ে রাখবে। বিষয়বস্তু যদি তোমরা ভালো করে পড়ে রাখো তাহলে ঘুরিয়ে ফিরিয়ে যে প্রশ্নই দেখ না কেন, তোমরা যদি বিষয়বস্তুটা ভালো করে পড়ে রাখো তাহলে শুধু যে বিষয়বস্তুটা লিখে দাও তাহলে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। এখান থেকে যে লাইনগুলো তোমাদের এবছর পরীক্ষায় আসতে পারে, আমার দরকার শুধু গাছ দেখা, এখানে বক্তাকে তার গাছ দেখা দরকার কেন, শহরের অসুখ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ কি, হাঁ করে তার সবুজ খাওয়ার তাৎপর্য কি, কবির এখানে কোন অভিপ্রায় প্রকাশ পেয়েছে তা লেখো।
বহুদিন জঙ্গল কাটেনি দিন, কবি কেন একথা বলেছেন? এই অভাব পূরণের জন্য কবি কি চেয়েছেন? ওই সবুজের ভীষণ দরকার, কবি এখানে ওই সবুজ বলতে কি বুঝিয়েছেন, তার দরকার কেন? অর্থাৎ এখান থেকে কবি গাছ তুলে এনে বাগানে রোপণ এবং গাছ তুলে আনা আর গাছ রোপণ করা, এরকম একটা লাইন তোমাদের পরীক্ষায় দিয়ে দেওয়া হবে। আমি যে 4টা প্রশ্ন বললাম এগুলি তোমরা পড়ে রাখবে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এরপর যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকে যে প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননী কাঁদছেন কেন? এরকম অবস্থায় কবির কি করণীয় বলে কবি মনে করেছেন? 2 নম্বর, আমি তা পারি না, কে কি পারেন না, এই না পারার বেদনা কিভাবে তিনি তার কবিতায় ফুটিয়ে তুলেছেন তা লেখো। আর তার সঙ্গে একটা এক্সট্রা প্রশ্ন তোমরা দেখে রাখবে যে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটিতে কবি যে সামাজিক দৃশ্য তুলে ধরেছেন তা এই কবিতা অবলম্বনে নিজের ভাষায় লেখো। এই ছিল তোমাদের কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। তোমাদের গল্প হয়ে গেল, কবিতা হয়ে গেল। এবার আসছি তোমাদের নাটক অংশে। তোমাদের সিলেবাসে 2টি নাটক রয়েছে, বিভাব আর নানা রঙের দিন। নাটকে যেমন বড় প্রশ্ন অথবা দেওয়া থাকে, তেমনি এমসিকিউ এবং এসিকিউতেও অথবা দেওয়া থাকে। তাই তোমরা যে কোনো একটা নাটক ভালো করে পড়ে রাখবে এবং যে নাটক তোমার ভালো লাগবে তোমরা সেটাই পড়বে, আরেকটা কিন্তু তোমাদের পড়ার কোনো দরকার নেই। প্রথমে যে নাটকটি আসছি সেটা হলো বিভাব। বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে সেগুলি হলো 1 নম্বর, বিভাব নাটকে অভাবের যে ছবি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। বিভাব নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো। তারপর এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কী করেছিলেন, শেষে তার কীরূপ অভিজ্ঞতা হয়েছিল। 5 নম্বর, তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা পেঁচ বের করেছি, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন তা লেখো। বুদ্ধিটা কি করে এলো তা বলি, কোন বুদ্ধি এবং তা কিভাবে এলো নাট্যকারকে অনুসরণ করে লেখো। এটা আবার ঘুরিয়ে আসতে পারে, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বক্তা এখানে কোন বুদ্ধির কথা বলেছেন এবং তা প্রয়োগ করার কারণ কি। এরপর কি অমর, এবার হাসি পাচ্ছে, কোন প্রসঙ্গে এ বক্তব্য, বক্তব্যটির তাৎপর্য লেখো। তারপর না, কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই, এখানে বক্তাকে সে কেন একথা বলেছে, এ থেকে তার কোন পরিচয় পাওয়া যায়। এই প্রশ্নগুলি থেকে তোমরা আশা করছি সব কমন পেয়ে যাবে। এর সঙ্গে আরও 2টি প্রশ্ন তোমরা দেখে রাখবে। না না, এটা আগের মতো নয়, এটা অন্য রকমের লাভ সিন, বক্তা যে অন্য রকমের লাভ সিনের কথা বলেছেন তা আলোচনা করো। অথবা এটা ঘুরিয়ে আসতে পারে, এটা অন্য রকমের লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন, কোন দৃশ্যটিকে প্রোগ্রেসিভ বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো। তার সঙ্গে আরেকটা প্রশ্ন দেখে রাখবে, একাঙ্ক নাটক হিসাবে বিভাবের সার্থকতা আলোচনা করো। তোমরা একটা নাটকই কিন্তু ভালোভাবে পড়বে, তোমাদের এক নাটক থেকে ভালো করে যদি পড়ে রাখো তাহলে এই নাটক থেকেই তোমরা বড় প্রশ্ন ছোট প্রশ্ন সব পেয়ে যাবে। এরপর আসছি নানা রঙের দিন নাটক। এই নাটক থেকে তোমরা প্রথমেই যে 2টি প্রশ্ন করে রাখবে, নানা রঙের দিন নাটক অবলম্বনে কালীনাথ সেনের চরিত্রটি আলোচনা করো, আর নানা রঙের দিন নাটকে রজনীবাবুর চরিত্রটি ব্যাখ্যা করো। অর্থাৎ কালীনাথ সেন এবং রজনী এই 2টি চরিত্র তোমরা ভালোভাবে করে রাখবে। তারপর অভিনেতা রজনীর অভিনেতা সম্পর্কে যে মূল্যায়ন এবং দর্শক সম্পর্কে যে মূল্যায়ন, এই 2টি জায়গা থেকে কিন্তু ভালো করে তোমরা পড়ে রাখবে। এইখান থেকে এবছর প্রশ্ন আসতে পারে। তো কোন কোন লাইনগুলো আসতে পারে, যারা বলেন নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা, প্রসঙ্গ উল্লেখ করে মর্মার্থ ব্যাখ্যা করো। তাছাড়া অভিনেতার একটা ভার, মানুষের মনোরঞ্জন করা অভিনেতাদের কাজ, এই লাইনগুলি থেকে প্রশ্ন তোমাদের এবছর আসতে পারে। তার সঙ্গে আরও তোমরা করে রাখবে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ,
নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য লেখো। আমাদের দিন ফুরিয়েছে, কে কার প্রসঙ্গে এই উক্তি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন করে রাখবে, একাঙ্ক নাটক হিসাবে নানা রঙের দিনের সার্থকতা আলোচনা করো। এরপর আসছি আন্তর্জাতিক কবিতা। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। একটা আছে অলৌকিক গল্প। বড় প্রশ্ন অথবা থাকে, একটা তোমরা ভালো করে পড়ে রাখো, একটা পড়ে রাখলেই তোমরা কমন পেয়ে যাবে। এই কবিতায় শ্রমজীবী মানুষ সম্পর্কে কোন মনোভাব ফুটে উঠেছে, এখান থেকে প্রশ্ন আসবে। 1 নম্বর, কে আবার গড়ে তুলবে এতবার, কি গড়ে তোলার কথা বলা হয়েছে, এই গড়ে তোলার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। 2 নম্বর, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কবি এই মন্তব্যের মধ্য দিয়ে কোন সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন তা আলোচনা করো। কত সব প্রশ্ন, কত সব খবর। পড়তে জানে এক মজুরের প্রশ্ন কবিতায় উত্থাপিত প্রশ্ন ও খবরের পরিচয় দাও। 4 নম্বর, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনার যে পরিচয় পাওয়া যায় সেটা আলোচনা করছে। অলৌকিক গল্প, এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা করে রাখবে, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটি নিজের ভাষায় লেখো, অথবা গল্পটা বার কয়েক গুরু দ্বারাতেও শুনেছি, কোন গল্পের কথা বলা হয়েছে, গল্পটি সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটি বর্ণনা দাও, অথবা অবাক বিহল হয়ে বসে আছি, মুখে কথা নেই, মুখে কথা নেই কেন। 3 নম্বর, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এ প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। তোমরা আরও দেখে রাখবে, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটি উল্লেখ করো, এতে বক্তার মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল। 5 নম্বর, ঠিক হলো ট্রেনটা থামানো হবে, কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন, ট্রেন থামানো দরকার হয়েছিল কেন, ট্রেন কিভাবে থামানো হয়েছিল। এরপর আসছে আমার বাংলা। আমার বাংলা থেকে 4টি কবিতা আছে, গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, হাত বাড়াও আর মেঘের গায়ে জেলখানা। প্রথমে যে কবিতাটি আসছে গারো পাহাড়ের নিচে, তোমরা 3টে কবিতা ভালোভাবে পড়ে নাও, 3টি কবিতা পড়লেই 100% কমন তোমাদের নিশ্চিত। প্রথম আসছে গারো পাহাড়ের নিচে। পাহাড়ের নিচে কবিতা থেকে যে প্রশ্নটি তোমরা করে রাখবে, 1 নম্বর, গারো পাহাড়ের নিচে প্রবন্ধে পাহাড়ি মানুষের জীবনযাত্রার যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো। আর 2 নম্বর, যে হাতি বেগার প্রথা, এইখান থেকে একটা প্রশ্ন আসবে, কি প্রশ্ন আসতে পারে, হাতি বেগার কি, পাহাড়ি মানুষের বিদ্রোহী নেতা কে ছিলেন, এই বিদ্রোহের পরিণতি কী ঘটেছিল। অথবা এটি ঘুরিয়ে আসতে পারে, কিন্তু হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইন কি, তার চলল না কেন। অথবা 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারি একটা আইন ছিল, এখানে কোন আইনের কথা বলা হয়েছে, এই আইনের পরিচয় দাও। এরপর যে কবিতা আসছে ছাতির বদলে হাতি, এখান থেকে তোমরা করে রাখবে নানকার প্রথা দেখে রাখবে, আর চেংমানের ঘটনা। চেংমানের ঘটনাতে কী প্রশ্ন আসতে পারে, যেমন চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে, চেংমান কে, কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। এরপর আসছে হাত বাড়াও। হাত বাড়াও কবিতা থেকে এবছর যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন। তার সঙ্গে এটা করে রাখবে, সরু লিখলিখে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করেছে, কে শনাক্ত করেছে, কাদের কেন খুনি বলা হয়েছে। শেষ কবিতা মেঘের গায়ে জেলখানা, এখানে তোমরা একটি প্রশ্ন করে রাখবে, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে বক্সা জেলখানা বর্ণনা দাও এবং এই জেলখানার শাস্তিদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবার আসছি বাংলার শিল্প সাহিত্য সংস্কৃত। এখানে তোমাদের 4টি অংশ দেওয়া আছে, চিত্রকলা, চলচ্চিত্র, বিজ্ঞান চর্চা আর খেলা বা ক্রীড়া। এখান থেকে তোমরা 2টি অংশ ভালো করে পড়ে নাও,
তাহলে এখানে তোমরা কমন পেয়ে যাবে। আমার ব্যক্তিগত মতামত, চিত্রকলা বা চলচ্চিত্র এই দুটো অংশ তো ভালো করে পড়ে নাও, এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। চিত্রকলা থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে, বাংলা চিত্রকলা চর্চায় রাম কিঙ্কর বেইজের ভূমিকা, চিত্রকলার ইতিহাসে জামিনের অবদান লিখো, আরেকটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে যা জানো লেখো। এই তিনটি করলেই তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। তার সঙ্গে তোমরা একটা এক্সট্রা দেখে রাখবে, সেটা হলো বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। এবার আসছে চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো, বাংলা চলচ্চিত্র জগতে তপন সিংয়ের অবদান আলোচনা করো, আর বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এছাড়াও তোমরা মৃণাল সেনের কৃতিত্বটাও দেখে রাখবে। এই চিত্রকলা থেকে যে তিনটি প্রশ্ন দিলাম এবং চলচ্চিত্রের যে তিনটি প্রশ্ন দিলাম, এই 6টি প্রশ্ন যদি তোমরা ভালো করে দেখে রাখো, এইখান থেকে তোমরা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যদি কেউ ভাবো যে আমরা 4টি ভালো করে পড়ে রাখবো, তাহলে বাঙালি বিজ্ঞান চর্চা থেকে যেগুলি দেখে রাখবে, বাঙালি বিজ্ঞান চর্চা ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো, বাংলা চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো, বাঙালি বিজ্ঞান চর্চা ইতিহাসে মেঘনাথ সাহার অবদান লেখো, আর বাঙালি বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। এখানে তোমরা সবগুলি দেখে রাখবে, জগদীশচন্দ্র বসুটা একটু ভালো করে তোমরা দেখে রাখবে। এরপর আসছে বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এখানে তোমরা দাবা, সাঁতার, ক্রিকেট, ফুটবল, ব্রতচারী এগুলি তোমরা সবই তোমাদের কিন্তু পড়ে রাখবে। তবে এখান থেকে যে প্রশ্নগুলি এবছর জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হলো রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে, এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ দাবা খেলা থেকে যে প্রশ্ন আসবে এটা করে রাখলেই তোমরা কমন পেয়ে যাবে। বাঙালির ক্রীড়া সংস্কৃতির ধারায় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো। এটি এবার ঘুরে আসতে পারে আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্ব আলোচনা করো। তখন তোমরা এই সৌরভ গাঙ্গুলি লিখে দেবে। প্রথম বাঙালি সাঁতারুকে, সাঁতার প্রতিযোগিতায় বাঙালির অবদান লেখো। যারা 4টি পড়তে পারবে খুবই ভালো, না হলে 2টি তোমরা করে রাখবে, চিত্রকলা এবং চলচ্চিত্র। এগুলো থেকে আমি যে প্রশ্নগুলি দিয়েছি সেগুলি তোমরা ভালো করে পড়ে নাও। এগুলি পড়ে রাখলেই আশা করছি তোমরা নিশ্চিতভাবে কমন পেয়ে যাবে। ভাষা অংশ থেকে প্রথমে যে প্রশ্নটি তোমরা করে রাখবে, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। এটা আসতে পারে, আবার এটা একটা ঘুরিয়ে আসতে পারে, শৈলীবিজ্ঞান কী, শৈলীবিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা ফলিত ভাষাবিজ্ঞানের আরেকটি শাখা যে অভিধান বিজ্ঞান কী, অভিধান বিজ্ঞান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অভিধান বিজ্ঞান এবং শৈলী বিজ্ঞান এই দুটি এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া এর সঙ্গে তোমরা করে রাখবে উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি আলোচনা করো। এবছরের যে প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে, উদাহরণ সহ অবিভাজ্য ধ্বনিগুলি আলোচনা করো। গঠনগত দিক থেকে বাক্য কি, কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি, উদাহরণসহ প্রতিটি ভাগের পরিচয় দাও। তার সঙ্গে দেখে রাখবে মুন্ডমাল কি, এটা তোমার ছোট প্রশ্নতেও আসতে পারে। এই যে প্রশ্নগুলি বললাম, এখান থেকে তোমরা ভাষা অংশের সম্পূর্ণ প্রশ্ন কমন পেয়ে যাবে। তার সঙ্গে তোমরা আরও যারা ভালো স্টুডেন্ট তারা এই প্রশ্ন দেখে রাখতে পারো, বাক্যের অব্যবহিত 2টি উপাদান বিশ্লেষণ করে দেখাও, অথবা বাক্যের অব্যবহিত উপাদান হিসেবে বিশেষ্য বা বিশেষ্য গুচ্ছ এবং ক্রিয়াজোট বা ক্রিয়াগুচ্ছ সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের গল্প, কবিতা, নাটক, ভাষা, বাংলা সাহিত্য সম্পূর্ণ সাজেশন। এই সাজেশনগুলো তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে। এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তোমরা বন্ধুরাও এই বাংলা বিষয়ের
এই সম্পূর্ণ সাজেশনটি পেয়ে যায়। তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা রইল। বেস্ট অফ লাক।